উন্নয়নটা মানুষ এখনই দেখতে চায়। ১৯ বছরের একটা দায়িত্বহীন শাসন চলেছে। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে, যে ব্যয় হয়েছে, সেইটারই একটা জরাজীর্ণ অবস্থা এখন এই পর্যায়ে এসে চলেছে। সচিবালয়, এটা সচিবদের আলয়, মন্ত্রীদের আলয় কিন্তু না, আমলাতন্ত্রের কাছে আসলে বন্দী। আপনার কাছে কি মনে হয়? যাত্রীরা আবার সচেতন না, পথচারী সচেতন না, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি। আমি দুর্নীতিমুক্ত করতে পেরেছি। ঠিকাদার নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতিমুক্ত করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশে এত টাকা দিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করা হয় না যেটা বাংলাদেশে করা হয়। চিটাগাং পোর্টে এই মুহূর্তে আপনি যদি বলেন জাহাজ ওয়েটিং এর আওয়ার হলো 0। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই, আবার এট দ্য সেম টাইম আমরা আমাদের অধিকারটাও চাই। ভাঙা কুয়াকাটা মহাসড়ক 2 লেন, পৃথিবীতে তো কোথাও আসলে 2 লেনের মহাসড়ক হয় না। ভাঙা কুয়াকাটা 6 লেন সহ এর খাতে কোনো বরাদ্দ নাই। আপনি কি বলবেন? বরিশাল বা দক্ষিণ অঞ্চলের জন্য নৌ, রেল এবং সড়ক পথে ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ড ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই বাংলা মিশনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সরকারের 180 দিনের যে সাফল্য এবং যে অর্জন এবং যে ব্যর্থতা, সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। সরকারের এই 180 দিনের অর্জন নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন শেখ রবিউল আলম। তিনি সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সেটা হচ্ছে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপথ মন্ত্রণালয়। এছাড়া সরকারের সেই গুরুত্বপূর্ণ একজন সিনিয়র মন্ত্রী হিসাবে সরকারের নীতি নির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শেখ রবিউল আলম, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। আচ্ছা, আমরা জানি যে সরকার 180 দিন পার করছে। এর মধ্যে সরকারের কিছু রদবদলও আমরা দেখেছি। সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি আপনাদের দল থেকে তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করা হয়েছে, যার কারণে অবশ্যম্ভাবীভাবে সরকারের কিছু রদবদল হতে। রদবদলটা কেমন হতে পারে, আপনার কাছে কি ধারণা আছে? ধন্যবাদ আপনাকে। সরকার প্রধানই এটা সাধারণত আপনি জানেন যে এটা উনি কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সরকারকে সফল করবেন সেটা নির্ধারণ করেন। তো সেই জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও সেখানে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার ফলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। তো যার ফলে ওই মন্ত্রণালয়ে একজন গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং প্রজ্ঞাবান মন্ত্রীও প্রয়োজন, কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিস্তৃতিটা বেশ বড়। তো সেই বিবেচনায় নিশ্চয়ই সিনিয়র, অভিজ্ঞ, দায়িত্বশীল একজন মানুষকেই ওই মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী অর্পণ করবেন, সেটাই মানুষের প্রত্যাশা। ডেফিনেটলি প্রধানমন্ত্রী সেটা ধারণ করেন এবং সেইভাবে তিনি সরকার পরিচালনা করছেন। তিনি পছন্দ করবেন, তার এখতিয়ার। এটা নিয়ে তার কারোর সাথে আলোচনা করা বা ক্যাবিনেটের আলোচনা করার কোনো প্রয়োজনীয় বিষয় না। তিনি নিশ্চয়ই সরকারকে সফল করার জন্য ওই মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই দায়িত্ব দেবেন। আচ্ছা, আরেকটা গুঞ্জন আছে, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখি, কিছু সংবাদ মাধ্যমেও দেখেছি, কিছু নতুন মুখ সরকারে যোগ হতে পারেন, আবার হচ্ছে মন্ত্রণালয় পুনর্বন্টন হতে পারে, ইভেন আপনার মন্ত্রণালয় পুনর্বন্টন হতে পারে, এরকম নানা কথাবার্তা শোনা যায়। আসলে এগুলো কোনো ভিত্তি আছে? না, এটা তো একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রত্যাশা থাকে, মানুষ এটাকে নিয়ে আগ্রহী থাকে। কিন্তু যিনি সরকার প্রধান তিনি জানেন তার মন্ত্রণালয়গুলিকে ফাংশন করানোর জন্য, সফল করার জন্য ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কে ভালো পারফর্ম করবেন বা করছেন তিনি সেটা জানেন, মূল্যায়নটা তিনি করেন। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, নিশ্চয়ই মানুষ অত জ্ঞাত না, মানুষ ধারণা করবে, এটাই স্বাভাবিক। মানুষ কিছুটা কারেকশন চাবে, সেটাও তার স্বাভাবিক। আবার অনেক মানুষ চাইবেন যারা যেটা আছে সেই বিদ্যমান অবস্থাটাই সুন্দর, এভাবে বলেন। তারা যেহেতু কারেকশন চান না, এই জন্য তারা সোচ্চান না, তারা সব কিছু ঠিক দেখছেন। তো এগুলি গণতন্ত্রের অংশ এবং এগুলি জন আকাঙ্ক্ষার অংশ। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। আবার আস্থাটা আমার এরকম যে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেহেতু রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব ম্যান্ডেট আকারে জনগণের কাছ থেকে পেয়েছেন এবং সেই আলোকে একটা ক্যাবিনেট তিনি গঠন করেছেন, 6 মাস তিনি সফলতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেক চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরের মতো ক্ষমতায় ছিল, তারা কোনো এক্সিকিউটিভ ফাংশন বা উন্নয়ন কোনো কিছুই করেননি। এটা নির্বাচনী পরিচালনা করার জায়গায় মূল অ্যাটেনশনটা রেখেছিল। তার মানে আপনি যদি যান 17 বছরের অপশাসন, দুঃশাসন, মানে যেটাকে বলা হয় জরাজীর্ণ শাসন, তারপরে আবার 2 বছর স্থবির। তা
19 বছরের একটা ধরেন আমি বলছি যে দায়হীন অথবা দায়িত্বহীন শাসন চলেছে। তো সেইটার বাইরে এসে 6 মাসে আমাদেরকে এটাকে রিফর্ম করতে হয়েছে, নতুন পথের সন্ধান করতে হয়েছে, পথ সৃষ্টি করতে হয়েছে, পথ খুঁজতে হয়েছে, এরকমের বিষয়গুলি মন্ত্রণালয়গুলিকে ফাংশন করার জন্য। পথ খুঁজে পেয়েছেন 6 মাসে? পথ খুঁজি নাই, পথ সৃষ্টি করেছি অনেক জায়গায়। আমি বলবো খোঁজা পথ মানে হচ্ছে পথ আছে, হারিয়েছেন, আর আমরা নতুন পথ তৈরি করেছি। তো সেই জায়গায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা মন্ত্রী তার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। জনগণের আকাঙ্ক্ষার ভিন্নতা থাকবে, জনগণ মনেই করতে পারেন এরকম না হয়ে এরকম হলে আরও ভালো হতো, এই 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 প্রত্যাশাটার প্রতি রেসপেক্ট থাকবে। কিন্তু মনে রাখতে হবে জনগণের বা বিচ্ছিন্ন প্রত্যাশার চেয়ে সমন্বিত প্রত্যাশা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের জন্য অনেক বেশি কার্যকর। মাননীয় প্রধানমন্ত্রী সমন্বিত প্রত্যাশা অনুসারে তার ক্যাবিনেট করেছেন এবং তার ক্যাবিনেটকে ফাংশন করাচ্ছেন। আচ্ছা, এই 180 দিন বা 6 মাসে সরকারের অনেক সাফল্য আছে, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড মানুষের কাছে খুবই প্রশংসিত হচ্ছে, মন্ত্রীদেরও কেউ কেউ তাদের তৎপরতার কারণে প্রশংসিত হচ্ছে। কিন্তু একটা বিষয়ে মানুষ জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ সেক্টর এবং গ্যাস জ্বালানি। এই ক্ষেত্রে সরকার কি আসলে ব্যর্থ হচ্ছে? না, সরকার তো আর 6 মাসে নতুন করে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করতে পারিনি। একটা বিদ্যুৎ উৎপাদন, সেটা জ্বালানি নির্ভর, সেই জ্বালানির তো আপনি বৈচিত্র্য আনতে পারছেন না। তো আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দেখানো হয়েছে অনেক, এবং সক্ষমতা আমাদের চাহিদার তুলনায় আছেও। কিন্তু প্রোডাকশন যখন আপনি করতে যাচ্ছেন, সেটা জ্বালানির কারণে ওই প্রোডাকশন এখনও পর্যন্ত প্রায় 3000-এর কাছাকাছি কম বেশি মতো ঘাটতি আছে। এখন অধিকাংশ বিদ্যুৎ হয়েছে গ্যাস নির্ভর, তেল নির্ভর, যে সমস্তগুলি আছে সেগুলি মধ্যপ্রাচ্য ক্রাইসিসের কারণে বেশ কঠিন হয়েছে। এর মধ্যে গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আপনি জানেন FRSUতে একটা বিপর্যয় হয়েছে দুটি, হ্যাঁ। তো সেটা সবচেয়ে বড় কারণ। আর আমরা যেটা চাচ্ছি রিনিউয়েবল এনার্জি, যেটা সেখানেও প্রায় 1000, আমি বললে ভুল হবে, 10,000 আমি যদি বলি মেগাওয়াটের মতো উৎপাদন করা সম্ভব। সেটা আমরা 5 বছরের মধ্যে যে কোনো মূল্যে যে 8 থেকে 10,000 মেগাওয়াট উৎপাদন করা যায় কি না, সেটি যদি হয় তাহলে আমরা আপনার গ্রিন এনার্জি যেটাকে বলা হয় সেটা এস্টাবলিশড হয়ে যাবে, আমদানিটা নির্ভরতা কমবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, যেখানে যে স্টেশনগুলি আছে আমাদের, সেটাকে আরও জোরালো করা, আরও কিছু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত করা, তার ক্যাপাসিটি বাড়ানো। সেটা হলে আবার সাশ্রয়ী হয়। তেল এবং গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র যেগুলি আছে জ্বালানি নির্ভর, সেটা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা যদি আপনি না করেন, তাহলে এই বিদ্যুৎ খাত একটা চ্যালেঞ্জের মধ্যে থাকছে। এই উপলক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমি ছিলাম। স্বল্পমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আমরা মনে করছি যে এই সংকট থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হব। এবছর 1 বছরের মধ্যে 5000 মেগাওয়াট উৎপাদন আমরা ওই সোলার এনার্জিতে নিয়ে আসার যদি চেষ্টা করতে পারি, তাহলে আমাদের এই 3-3.5 মেগাওয়াটের যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা জ্বালানির সরবরাহের নিশ্চয়তা করবার জন্য বেশ কিছু পদক্ষেপ চায়না, মিডল ইস্টের, কাতার সহ অন্যান্য দেশের সাথে আমরা নিয়েছি। FRCU একটা মোংলাতে হস্তান্তর নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওই দিক থেকেও জ্বালানি, গ্যাস এগুলিকে সাপ্লাইটা যাতে নিশ্চিত করা যায়। অর্থাৎ স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী সব পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমি আপনাকে একটা কথা নিশ্চিত বলতে পারি, বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে, যে ব্যয় হয়েছে, যে অন্য দেশ নির্ভরতা বেড়েছে বিগত সময় সরকারের ওই অপরিকল্পিত কিছু পদক্ষেপ গ্রহণ করার ফলে বা প্রকল্প গ্রহণ করার ফলে, সেইটারই একটা জরাজীর্ণ অবস্থা এখন এই পর্যায়ে এসে চলেছে। উত্তরণ থেকে চেষ্টা হচ্ছে। আবার জ্বালানি যে আপনি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করবেন, আমরা LNG দিয়ে চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই LNG যে কন্টেইনার থেকে দেয়, যেটা দিয়ে আপনি আনবেন এবং সাপ্লাইটা নিশ্চিত করবেন, সেটা করতেও 1.5-2 বছর লেগে যায়। অর্থাৎ আপনি যেদিকেই যান না কেন, রাতারাতি সমস্যা সমাধান হচ্ছে না। তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে ডেফিনেটলি সেটা সাস্টেইনেবল, এবং মধ্যমেয়াদী পর্যায়ে গিয়ে আমরা বাংলাদেশের বিদ্যুতের একটা এডহক না, একটা সাস্টেইনেবল সমাধানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের একটু দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে, নিশ্চয়ই মানুষও
দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক মানুষ, তারা আমাদের সীমাবদ্ধতা বোঝেন। বিগত দিনের যে অপরিকল্পিত প্রকল্পগুলি নেওয়া হয়েছিল সরকারের আমলে ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, অথবা কোনো ব্যক্তি বা পছন্দের রাষ্ট্রের হাতে জিম্মি হওয়ার জন্য, তার থেকে বেরিয়ে আসতে হলে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। আমরা খুব সিরিয়াসলি এই খাতকে গুরুত্ব দিচ্ছি এবং সব ধরনের সমূহ সম্ভাবনা যেগুলি আছে এই খাতকে এস্টাবলিশ করার জন্য, এই খাতকে সমৃদ্ধ করবার জন্য সেগুলি বর্তমান সরকার একেবারে দিনরাত কাজ করে নিচ্ছে। আচ্ছা, এই যে বর্তমান যে সংকটটা, তীব্র সংকটটা, এটা কবে নাগাদ স্বস্তিদায়ক পর্যায়ে পৌঁছতে পারে? এটা কোনো টাইমলাইন কি সরকারের কাছে আছে? আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমি এই বিষয়ের মন্ত্রী না, কতগুলি আলোচনায় আমি ছিলাম, আমাদের এফআরএসইউ যেগুলি আছে সেই জায়গাটাতে দুটোতে একটা বিপর্যয় ঘটেছে। এই দুটি মেরামত পরিপূর্ণ করা ছাড়া এটার সমাধান হচ্ছে না। একটা মেরামতের ক্ষেত্রে লাস্ট আলোচনা হয়েছে প্রায় 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটা বন্ধই করে দিতে হবে। এখন 48 থেকে 72 ঘন্টা বন্ধ করে দিলে তার এফেক্টটা কী হবে? আবার শিল্প কলকারখানা আছে যেখানে বিদ্যুৎটা আরও প্রয়োজন। শিল্প কলকারখানায় অবাধ সাপ্লাইটা দিতে গিয়েও আবার আবাসিক খাতে একটু প্রভাব পড়ছে। আবার ধরেন এলাকা বেইজ কিছু কেপিআই আছে স্থাপনা, সেখানে আবার বিদ্যুৎ না থাকলে সেখানে অনাবরত বিদ্যুৎ রাখতেই হয় রাষ্ট্রীয় প্রয়োজনে, সেখানে আবার লোডশেডিং হচ্ছে না, যার ফলে প্রত্যন্ত গ্রাম বা কিছু কিছু মফস্বল শহরের লোডশেডিংয়ের মাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছে। তো সেটাও রেশনালাইজ করার চেষ্টা করছি। আমি যতটুকু জেনেছি যে চাপ যেখানে কম থাকে, কোনো জায়গায় যদি একেবারে বিপর্যয় না হয়ে যায়, সব জায়গায় অন্তত যাতে আপনার 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎটা রাখা যায় এবং গুরুত্বপূর্ণ সময়টা যাতে বিদ্যুৎটা থাকে। আবার আমরা কিছু উৎপাদন করতে পারলে গ্রিড লাইনে সেটা যুক্ত করার ক্ষেত্রে আমাদের ওই ফ্যাসিলিটি নেই। বিভিন্নভাবে সংযোগটা বিদ্যুৎ মানে অবাধ এবং প্রবাহটা নিশ্চিত করবার জন্য অনেক চেষ্টা চলছে এবং আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যেই এটা সমাধান হবে। আচ্ছা, আমরা এবার আপনার মন্ত্রণালয়ে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে 180 দিন বলেন বা 6 মাস বলেন, আপনি দায়িত্ব পালন করেছেন, তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। আপনার যদি প্রধান 3টা সাকসেস আমরা জানতে চাই, সেটা কি? যদি বলেন আমি রেলে আমি যদি সড়কে বলি, আমরা তো জানেন এমআরটি খুব প্রয়োজন। 6টি এমআরটি লাইন হওয়ার কথা ছিল, একটার আংশিক হয়েছিল আর আংশিকটা আমরা বাস্তবায়ন করছি, আর বাকি যে 5টি ছিল 5টি আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে 3টি কার্যকর করতে চলেছি। ঢাকা মেট্রো। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন মানুষের মেট্রো ব্যাকবোন হিসেবে কাজ করে, বাট আপনি যদি ফিডার হিসেবে লাইন যুক্ত করতে চান তাহলে মোনোর কোনো বিকল্প আমাদের এখানে নাই। কারণ মোনোরেল অল্প জায়গা দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যে কোনো ভবনের মধ্যে দিয়েও হালকা স্ট্রাকচারে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চকবাজার যাবেন, পুরন ঢাকা যাবেন, পারবেন। আপনি মতিঝিল থেকে সবুজবাগ, ওই ভাসান ট্যাগ, এই সমস্ত জায়গায় যদি যেতে চান, মাদার টেক আছে, মাদার টেক, তারপর ওটা আরও আছে, ওটাকে কী বলা হয়, গোরান্টন যে এলাকা আছে, সেদিকেও আপনি চলে যেতে পারবেন মোনোরোল নিয়ে। মোনোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আগ্রহী এবং আমাদের কাছে মনে হয়েছে ঢাকা এই মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনার জন্য মোনো খুবই উপযুক্ত। সেক্ষেত্রে 5টি মোনোরেলের অ্যালাইনমেন্ট আমি চূড়ান্ত করেছি, ডিটিসিএ তো অন্তর্ভুক্ত করেছি, প্রথম লাইন চূড়ান্ত করেছি এবং 2টির ফিজিবিলিটি স্টাডি চলমান, শেষ হলেই আমরা আপনার ডিপিপি প্রণয়ন সহ টেন্ডারে গিয়ে বাস্তবায়ন করতে পারবো। গৃহীত প্রকল্প চালু হবে, অবশ্যই ইনশাআল্লাহ চালু হবে। অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিক ভেহিকেলের যে জায়গাটা আছে সেটা ইলেকট্রিক ভেহিকেল আমরা আনছি। আমরা ঢাকা শহরের রুটগুলি রেশনালাইজ করে নতুন রুট চিহ্নিত করছি। রুটগুলিতে ব্যক্তি মালিকানা বাস না, কোম্পানি করে বাস চলবে, নির্দিষ্ট স্টপেজে বাস থামবে এবং অনেক রুট অকেজো আছে সেগুলি বাতিল করে অনেক রুট প্রয়োজন আছে সেগুলি আবার চিহ্নিত করে এই মেট্রো, মোনো, বাস, সার্কুলার ওয়াটারওয়েজ ঢাকার চারিপাশে যেটা আছে, ইনার সার্কুলার রোড, আউটার সার্কুলার রোড, এর সমন্বয় করে একটা মেগা প্রকল্পের মাধ্যমে মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেমটা ঢাকা শহরে চালু করার উদ্যোগ নিয়েছে। ইলেকট্রিক বাসের কথা বলছিলেন, সেক্ষেত্রে তো চার্জিং স্টেশন ঢাকায় কিন্তু ওই অর্থে নাই, এটা একটা চ্যালেঞ্জ হবে। আর বিদ্যুৎ ঘাটতিও এটা একটা চ্যালেঞ্জ হবে, তো এটা কীভাবে মোকাবেলা? বিদ্যুৎ ঘাটির চ্যালেঞ্জটা খুব একটা হবে না, কারণ হচ্ছে যে আমরা উৎপাদনের যে সক্ষমতা বা টার্গেট নিয়েছি তাতে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনটা নিশ্চিত হবে।
দ্বিতীয়ত হচ্ছে চার্জিং স্টেশন আপাতত আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে, তারপর বিআরটিসির যে সমস্ত আপনার ফুয়েল স্টেশন আছে, ডিপো আছে, সেই সমস্ত জায়গায় চার্জিং স্টেশন হবে। আর বেসরকারি খাতে যখন আসছে, আমরা প্রধান প্রধান রুটে যে সমস্ত এক্সিস্টিং আছে আপনার ফুয়েল পাম্প আছে, তার সব জায়গায় আমরা চার্জিং স্টেশন দেওয়ার প্রকল্প হাতে নিয়েছি। আবার বেসরকারি উদ্যোগে কেউ যদি জায়গা লিজ নিয়ে, অর্থাৎ যে প্রক্রিয়া নেওয়া হয় যে সরকারি জায়গা তাকে লিজ দেওয়া হবে এই চার্জিং স্টেশন করার জন্য। তো এটা ধাপে ধাপে প্রসারিত হবে। এই পর্যায়ে বিআরটিসি করবে, এই আবার বেসরকারি খাতে আন্তঃজেলাতে অনেক উদ্যোক্তা তারা ইভি আনছে। ইনার ঢাকা তো বেশ কিছুটা চিহ্নিত রুটে বেসরকারি খাত দ্বারা আপনার ইভি আনার উদ্যোগ নিয়েছে। বিশ্বব্যাংকের একটা প্রকল্প আছে যে আপনি পুরাতন জরাজীর্ণ বাস সারেন্ডার করে ইভি নিতে পারবেন, এবং সেখানে যারা এই পরিবর্তনটা চায় তাদের ব্যাংক ফ্যাসিলিটি, দীর্ঘমেয়াদী কিস্তি, ইন্টারেস্ট নাই বললেই চলে, এই ধরনের ফ্যাসিলিটিসগুলি এনশিওর করা হচ্ছে। অর্থাৎ সরকারি খাত বেসরকারি খাত একসাথে কাজ করছে, এবং ইভি যেখান থেকে আসবে তাদের সাথেই এটা রক্ষণাবেক্ষণ এবং ধরেন চার্জিং স্টেশন এটাকে যুক্ত করেই প্রকল্প নেওয়া হচ্ছে। অর্থাৎ চার্জিং স্টেশন নাই, ইভি আসছে, ইভি আসার পর চার্জিং স্টেশন হবে, বিষয়টা এরকম না। যত সংখ্যক ইভি বাস বাংলাদেশে আসবে তার পর্যাপ্ত চার্জিং স্টেশন এবং চার্জিং সুবিধা সে পাবে, সেটা নিশ্চিত করে সার্ভিসিং, মেইনটেন্যান্স সহ অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস আছে সেটা ইনশিওর করেই আনা হচ্ছে। আচ্ছা, গত 10 বছর ধরে ঢাকার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যানজট। যানজট কমিয়ে আনার জন্য সরকারের আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ দৃশ্যমান এখনো হয়নি নতুন সরকারের। আপনারা কি করছেন আসলে এটা? না, আপনি তো দৃশ্যমান কি বেশ কিছুটা কন্ট্রোল হয়েছে। আমরা যখন সিগন্যাল লাইটগুলিকে আগে ফাংশন করতো না, ফাংশন করাচ্ছি, একটা শৃঙ্খলা অন্তত এসেছে। আর ঢাকাতে যত্রতত্র আমি বললাম তো একটা মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনার জন্য এই সিটি একেবারে জরাজীর্ণ অবস্থা, ভেঙে পড়েছে। তো সেখানে ভেহিকেলদের ভেরিয়েশন অনেক, প্যাডেল চালিত রিক্সা, একই জায়গায় চার্জিং ব্যাটারি চালিত রিক্সা, তারপর হচ্ছে লেগুনা, তারপর হচ্ছে ওটাকে কি বলবো আপনার পিক আপ, ভ্যান, সব এরকম আছে। তো সিটির মধ্যে একটা এরকম সিটিতে এটা একেবারে অনাকাঙ্ক্ষিত, যার ফলে আমরা যদি রুটগুলো রেশনালাইজ করি, মাল্টি আপনার এমআরটি, মোনো এবং বাস, এর মধ্যে আমি যে রুটগুলির কথা বলছি এটাকে যদি ফাংশন করাই, ইলেকট্রিক চার্জিং যে সমস্ত ভেহিকেলগুলি আছে, স্পেশালি আমি বলবো অটোরিকশা, সেই অটোরিকশাগুলিকে যদি আমরা গুরুত্বপূর্ণ শহর এবং গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ রাস্তার বাইরে নিয়ে যাই, সরাতে হবে, করতেই হবে, সেটা কোনো বিকল্প নেই। কিন্তু এটা নীতিমালা করে একটা ধরেন পদক্ষেপ সমন্বিতভাবে নিয়ে পর্যায়ক্রমে সেটা করতে হচ্ছে। সেইটা যদি আমরা এস্টাবলিশড করি, আর যে রুটগুলিতে কোম্পানি ওয়াইজ যদি আমরা বাস চালাতে পারি, নির্দিষ্ট সময় বাস ছাড়বে, নির্দিষ্ট স্টেশনে বাস থামবে, একটি বাস ওই একই রুটে আরেকটার সাথে কম্পিটিশন করছে না যাত্রী তোলার জন্য, যে কোনো জায়গায় সেখানে থামছে না অথবা ধরেন যাত্রী তুলছে না, এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসছি। নির্দিষ্ট সময় বাস ছড়বে, ছেড়ে নির্দিষ্ট গন্তব্যে যাবে, নির্দিষ্ট রুটে চলবে। তাতে যে শৃঙ্খলা হবে, আমার কাছে মনে হয়েছে যে যানজটটা অনেক অংশে কমানো সক্ষম হবে। আর এমআরটি যে 3টি লাইন আমরা ইতিমধ্যে বাস্তবায়নে 2টির কাজ চলমান শুরু করেছি, এমআরটি লাইন 1 আর এমআরটি লাইন 5 নর্থ, এই দুটি 22টি প্যাকেজ আছে, 2টি বাস্তবায়ন ইতিমধ্যে হয়েছে, 60টিতে আমরা ওয়ার্ক অর্ডার দিচ্ছি, আর অন্যগুলি হচ্ছে ড্রপিং হয়েছে, কিছু আবার টেন্ডারে যাচ্ছে, অর্থাৎ 2টি লাইন পরিপূর্ণভাবে চালু হতে চলেছে। আর এমআরটি লাইন 5-এর সাউথ যেটা আছে সেটা আগামীতে একনেকে উঠবে। অর্থাৎ 3টি মেট্রো লাইন রেল, এই 3টি যদি আমরা বাস্তবায়ন করে ফেলতে পারি, আমার বিশ্বাস একই সাথে মনোরেল, একই সাথে আপনার বাস রুটগুলি কারেকশন করে ইভি বাস যদি আনতে পারি, একটা ব্যাপক পরিবর্তন ঢাকা শহরের এই যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মেট্রো ট্রেন কবে নাগাদ আপনারা চালু করতে চান? আপনাদের টার্গেট কি সরকার? এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আমরা চাই সরকারের এই মেয়াদেই শেষ করতে, কিন্তু ধরি এখানে প্রথমেই হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনার মেট্রো রেল যাবে, 50 মিটার গভীর দিয়ে যাবে, মানে 150 ফিটের উপর। আপনি যদি কোনো জায়গায় 15 তলা একটা ভবনের নিচে চলে যাবে সে। এখানে কিছু চ্যালেঞ্জ আছে, এবং এই বাস্তবায়ন করবার জন্য যে টাইম ফ্রেম আছে, আমরা জায়কার অর্থায়ন এটা হচ্ছে, এবং তা আমাদের যে কনসালটেন্সি যায় এবং যারা বাইরের কোম্পানি এই কাজগুলি করছেন
তাদের সাথে যে টাইম ব্যারিয়ার আমরা নির্দিষ্ট করেছি তাতে লাইন 1 এবং লাইন 5 এই মেয়াদেই শেষ করার চেষ্টা চলছে, কিন্তু কমপ্লিকেশনের টাইমে সেটা আরও হয়তো 6 মান্থ বেড়ে গেলেও যেতে পারে, কারণ ইনফ্রাস্ট্রাকচার বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করে, অর্থায়নের ক্ষেত্রেও পরনির্ভরতা আছে, বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের খুব বেশি অভিজ্ঞতা নিজস্বভাবে নাই। তো এখানে তো একটা জানেন যে বাংলাদেশে কোনো প্রকল্প টাইমের মধ্যে বাস্তবায়ন করাটা বেশ কঠিন হয়েছে, যদিও আমি একটা প্রকল্প নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করি, আশুলিয়া এক্সপ্রেসওয়ে, সেটা খুব দ্রুত গতিতে আমরা করতে সক্ষম হচ্ছি। ওখানকার যারা বাস্তবায়ন করছে সেই প্রতিষ্ঠান, কনসালটেন্সি, আমাদের উদ্যোগ সব কিছু একটা সমন্বিতভাবে ফাংশন করছে, জোরালোভাবে ফাংশন করছে। এমআরটি লাইন 1, লাইন 5 সাউথ এবং নর্থও আমি ওই প্রক্রিয়া অনুসরণ করছি। এখানে মানে যদি প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে মাঝে কোনো বড় চ্যালেঞ্জ না হয়, তাহলে আমি আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্প শেষ করতে পারব। আচ্ছা, আপনি তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে, যোগাযোগ সংক্রান্ত, কমিউনিকেশন সংক্রান্ত 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে। বাংলাদেশে এই আমার জানা মতে এই প্রথম 3টা মন্ত্রণালয় একই মন্ত্রীর অধীনে চলছে। এটা যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল সেটা সুফল কি জনগণ পাবে বা কি উদ্দেশ্যে করা হয়েছে? না, নিশ্চিতভাবে পাবে। কেন আমি বলি, আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোর্ট এটাকে সমন্বিত না হলে ফাংশন করানো বেশ কঠিন। ধরুন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা রেল লাইন হবে, সেই রেল লাইনটা একটা নদীর উপর দিয়ে যাবে। তো নদীর উপর দিয়ে যখন রেল লাইনটা যাচ্ছে, একটা ব্রিজ হচ্ছে, ওই BIWT এর ছাড়পত্র লাগছে সে কোন প্রক্রিয়ায় ওই ডিজাইনটা অনুমোদিত হয়েছে কিনা, সে ওই হাইটে যাচ্ছে কিনা, সে আর যে হাইট চায় সেই হাইটে আবার রেল নেওয়া যাচ্ছে না। আন্তঃমন্ত্রণালয়ের এই ধরনের অনেক কনফ্লিক্ট রয়েছে। একটা জায়গায় পোর্ট হচ্ছে, পোর্ট এবং রাস্তার মধ্যে অনেক বেশি প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে ওই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। 3টি এক জায়গা থেকে যখন ব্যবস্থাপনা করা হয়, এরকমের ছোট, মাঝারি এবং বড় বড় সমস্যার সমাধান এক টেবিলে করা যায়। সেটি না হলে দীর্ঘসূত্রিতা হয়ে যায়। একটার অসুবিধার কারণে আরেকটার সুবিধা আমরা পাচ্ছি না, প্রতিষ্ঠিত করতে পারছি না, বাস্তবায়ন করতে পারছি না। সেখানে একটা সমন্বয় হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটাকে, যোগাযোগটাকে আপনি এক গ্লান্সে দেখতে পাচ্ছেন, বিচ্ছিন্নভাবে দেখছেন না, কারণ যোগাযোগ তো সমন্বিত। আপনি নৌয়ে নামবেন, নৌপথে গেলেন, যেখানে নামবেন সেখান থেকে সড়কে যাবেন, সড়কে গিয়ে আবার যেখানে যাচ্ছেন সেখান থেকে রেলে উঠবেন। এটাকে বিচ্ছিন্ন থাকলে এক দৃষ্টিতে দেখা যায় না। সরকার এক দৃষ্টিতে দেখতে চায় এবং টোটাল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটাকে হাতের মুঠোয় এনে এক নজরে আপনি দেখতে যদি পারেন যে আমার এই 18 কোটি মানুষের এই যত বর্গ কিলোমিটার জায়গা আছে, সেটা আমার এই 3টি প্রক্রিয়ায় যোগাযোগ ব্যবস্থাপনার আওতাভুক্ত করতে পারলাম কি না। হ্যাঁ, আমি একটা জায়গায় মনোরেলে নেমে আর আটকে থাকছি না, কোনো যানবাহন পাচ্ছি না, সেখান থেকে নৌ অথবা ধরেন আপনার বাস, যেভাবে রুটটা করলে, ডেভেলপমেন্টটা করলে ইনফ্রাস্ট্রাকচারটা জনবান্ধব হয়, যোগাযোগ বান্ধব হয়, সেই জায়গাটা ইজিয়ার হয়, যার জন্য সমন্বিতভাবে কাজ করতে সুবিধা হচ্ছে, প্রকল্প নিতে সুবিধা হচ্ছে এবং দ্রুততম সময়ে উন্নয়ন করাটা সুবিধাজনক হবে। আচ্ছা, আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন প্রায় 17-18 ঘন্টা বা তারও বেশি কাজ করেন। উনি কাজ করার কারণে আপনারা যারা মন্ত্রী সাহেব আছেন তারাও বাধ্য হচ্ছেন সকাল 9টার মধ্যে মন্ত্রণালয়ে যেতে, কাজে তৎপর হতে। তো কিন্তু এইখানে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে গত 17 বছর যারা শাসন করেছে তাদের প্রচুর লোক আমলাতন্ত্রে আছে এবং তারা অসহযোগিতা করছে বলে সরকার সেই অর্থে গতি পাচ্ছে না। আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা ওইরকমই হবে। আমি সরকারের লোক আছে আমি এভাবে বলতে চাই না, আমি এভাবে বলতে চাই যে আমাদের সরকার যে গতিতে কাজ করতে চাচ্ছে, জন আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে, আমলে নিয়ে, আমরাও যেভাবে মন্ত্রণালয়গুলিকে ফাংশন করাতে চাইছি, গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত গ্রহণ এবং বাস্তবায়ন, সেই জায়গায় গিয়ে আমাদের যে প্রসিডিউরাল প্রসেসটা আছে বিদ্যমান, আমলাতান্ত্রিক বলেন অথবা প্রাতিষ্ঠানিক যে ধাপগুলি আছে, সেখানে জরাজীর্ণতা আছে, জটিলতা আছে, লেম এক্সকিউজ আছে, আইন বিধিবিধানের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমলাতন্ত্র বললেন আপনি যেটাকে, তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব ব্যবস্থাপনাতে উৎসাহিত হবে, সেখানে ঘাটতি আছে।
সেখানে তারা কিছুটা ভীত, কিছুটা সংযত, কিছুটা ধরেন সহযোগিতা করার ক্ষেত্রে অভ্যস্ত না, অনীহা এটা আছে। এখন সেটা রাজনৈতিক দর্শনে আছে নাকি তাদের আমলাতান্ত্রিক চরিত্রটাই এরকম, সেখানে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা নির্বাচিত সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য যে প্রাতিষ্ঠানিক সাপোর্ট দরকার, প্রতিষ্ঠানগুলির ব্যবস্থাপনার যে সাপোর্ট দরকার, সেই জায়গায় ঘাটতি আছে। এখন হয় এটাকে ঢেলে সাজাতে হবে, হয় কিছু আইনের পরিবর্তন করতে হবে, অথবা ধরেন অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা যায় কিনা সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, একজনের মধ্যে বলছিলেন যে আপনারা যে সচিবালয়, এটা সচিবদের আলয়, মন্ত্রীদের আলয় কিন্তু না, আসলে প্রাতিষ্ঠানিকভাবেই তো আমলাতন্ত্রের কাছে আসলে বন্দী। আপনার কাছে কি মনে হয় আসলে? আমলাতন্ত্রটা বেসিক্যালি জন্ম তো ব্রিটিশ সরকারের সময় থেকে, ঠিক আছে? তো ব্রিটিশ সময় তো উপনিবেশিক শাসনটা ছিল কোনোটা ডোমিনেটিং শাসন, অর্থাৎ শাসনে জনগণের অংশগ্রহণ ছিল না, মনে রাখবেন। শাসন ছিল শাসকদের শাসন। শাসকদের শাসন যখন ছিল তখন আমলাতন্ত্ররা খুব শক্তিশালী থাকে, তারা যা চিন্তা করে তাই অবধারিত, তাই শিরোধার্য। সেখান থেকে বেরিয়ে এসে এখন হয়েছে গণতান্ত্রিক শাসন, মানে জনগণের শাসন। জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করবে জনপ্রতিনিধিরা। সেখানে যখন আমলাতন্ত্র ওই হ্যাবিটের বাইরে আসছে না, তখন জন আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের প্রতিনিধিরা ফাংশন করতে গিয়ে কোনো কোনো জায়গায় অনেক প্রতিবন্ধকতা আছে। এইটার একটা পরিবর্তন দরকার। এখন আপনি রাতারাতি চাইবেন, সেটাও একটু জটিল। আবার আপনি তাদেরকে প্র্যাকটিসের মধ্যে আনবেন ওই আমলাতন্ত্রকে, তাদের নেচারের যে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, কাজ করার আপনার যে বিধি তারা অনুসরণ করে তার যে পরিবর্তন, সেটা খুব জরুরি। এখন এই পরিবর্তনটা কোন প্রক্রিয়ায় করা যাবে সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে, জনগণকেও ভাবতে হবে। বিকজ জনগণকে এটাও মনে রাখতে হবে যে তাদের আকাঙ্ক্ষা আছে, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আছে, চেষ্টা আছে, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতা তো আপনার রাতারাতি দূর করাটাও কঠিন। আমাদের একটু বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এইটার সমাধান করতে হবে। আচ্ছা, আবার আপনার মন্ত্রণালয়ে আসতে চাই। সড়ক দুর্ঘটনা আমাদের দেশের একটা বড় প্রবলেম, প্রতিদিনই প্রায় সড়কে দুর্ঘটনা ঘটছে। তো এই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সরকারের কি প্ল্যান আছে, কি বাস্তবায়ন করছে? না, আমরা তো সড়ক দুর্ঘটনা তো জানেন যে আমাদের সড়কগুলি দুর্ঘটনার অনেকগুলি কারণ আছে। আমাদের ড্রাইভারদের অদক্ষতা, অযোগ্যতা, মানসম্মত ড্রাইভিং না, ভেহিকেলগুলি ফিট না, আমাদের অনেকগুলি রাস্তা আছে যেটা এক্সেস কন্ট্রোল না, হাইওয়েগুলি যে কোনো জায়গা থেকে লোকাল রাস্তার কানেকশনও আছে, থ্রি হুইলার চলে আসছে, যাত্রীরা আবার সচেতন না, পথচারী সচেতন না, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি। আপনি যদি যান আপনি দেখবেন পরিসংখ্যানে। তো মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা সচেতন না, আইন মানছেন না। আবার আপনি আইন করে প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেলকে সুপারভিশন করবেন, সেই জনবল, সেই লোকবল, সেই টেকনোলজিও তো আমাদের নেই। হাইওয়ে পুলিশের স্বল্পতা আছে, স্থানীয় পুলিশের ওই রাস্তার শৃঙ্খলার চেয়ে তার ইনার জায়গায় অনেক বেশি অ্যাটেনশন দিতে হচ্ছে। তো এই সমস্ত কারণে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা বেশ কিছু প্রকল্প নিয়েছি, বিশেষ করে বিশ্ব ব্যাংকের সহায়তায়। আমি জাতিসংঘ গিয়েছিলাম এই নিরাপদ সড়ক একটা সম্মেলনে। তো সেই সমস্ত জায়গার থেকে আমরা বেশ কিছু প্রকল্প নিয়েছি, বিশেষ করে মহাসড়কগুলি ব্যবস্থাপনা, জাতীয় মহাসড়ক। আমাদের মহাসড়ক তিন ধরনের, একটা হচ্ছে ন্যাশনাল, আরেকটা রিজিওনাল, আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট। তো রিজিওনাল এবং ন্যাশনাল এই দুই ধরনের মহাসড়কে একটা ব্যবস্থাপনা আনার জন্য, বিশেষ করে ধরে নেন আপনি যে একটা সড়ক মহাসড়কে এসেছে 90 ডিগ্রিতে মিশেছে, ওটাকে আমরা লেফট লেনে ডাইভার্ট করতে চাচ্ছি, কারেকশন করতে চাচ্ছি। কিছু কিছু জায়গায় কিছু কিছু মোড় আছে যেগুলি আপনার সড়ক দুর্ঘটনা, মানে দুর্ঘটনা প্রবণ এলাকা, সেটাকে আমরা ওই রাস্তাতে কারেকশন আনার চেষ্টা করছি। আমরা ড্রাইভারদের পরিসংখ্যানের ব্যবস্থা করছি, ড্রাইভারদের ফিটনেস টেস্ট, বিশেষ করে ড্রাগ, চোখ, তারপর প্রেশার, ডায়াবেটিস, এই টেস্টের একটা নিয়মিত ব্যবস্থা আমরা করছি। এরকম বেশ কিছু প্রকল্প, যেমন হাইওয়ে পুলিশকে আমরা অনেক মোটরসাইকেল দিচ্ছি যারা তাতে একটু সুপারভিশনটা রাখতে পারে। কারণ আমার কাছে এখনও মনে হয় যে 45 কিলোমিটারের জায়গা আমরা পুলিশ পাই একজন। তো 45 কিলোমিটার জায়গায় একজন হাইওয়েতে পুলিশ হলে সে কতটুকু সুপারভিশন করতে পারে? তার ভেহিকেল নাই, আমরা তাকে স্পিডি মোটরসাইকেল দিচ্ছি। আমরা কোনো কোনো জায়গায় ট্রমা সেন্টার করছি। আমরা প্রচুর রকমের বিশ্ব ব্যাংকের সহায়তায় অ্যাম্বুলেন্স নিচ্ছি, যাতে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে তাকে ট্রিটমেন্টটা নিশ্চিত করা যায়। তো এরকম বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমাদের নিরাপদ সড়ক আইন 2027
ডিসেম্বরের মধ্যে আমরা পাশ করতে যাব, এই অঙ্গীকার আমাদের আছে, সেই লক্ষ্যে কাজও চলছে। 2030-এর মধ্যে আমরা সড়ক দুর্ঘটনা অর্ধাংশে কমিয়ে আনবো, সেই অঙ্গীকারও আমাদের আছে। তো সেই লক্ষ্যে আমাদের বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবার সহায়তায় একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সরকার সেগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিসি সহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে সমন্বিতভাবে কাজ করছে। তারপর আপনি দেখেন জিপিএস সিস্টেম আমরা এনেছি, একটা দারুণ হবে এটা, এখন তো বাধ্যতামূলক করে দিয়েছি। আপনি জিপিএস না লাগালে আর ফিটনেস পাচ্ছেন না, গাড়ির কাগজ পাবেন না, বাধ্যতামূলক করছি। ইটিসিটা আমরা নিয়ে আসছি, যে ইলেকট্রিক টোল কালেকশনের যে মেথডটা নিয়ে আসছি। আমরা যে কোনো সময় যে কোনো গাড়ি শনাক্ত করা যায়, কার ত্রুটি আছে হাইওয়েতে, সেটা আমরা আপনার ক্যামেরা বসিয়ে অলওয়েজ পুরো হাইওয়ে গেলে মনিটরিং করার একটা সেল করেছি। সেটা পুলিশ, হাইওয়ে পুলিশ, বিআরটিসি, বিআরটিএ সব কিছুর সমন্বয়, অর্থাৎ কাজ হচ্ছে। তবে এটা আমি অস্বীকার করছি না যে আমাদের যত দ্রুত প্রয়োজন, যত আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, মানে আমাদের উন্নয়নটা, ডেভেলপমেন্টটা প্রত্যেক সেক্টরে মানুষ এখনই দেখতে চায়। কিন্তু আমি বিনয়ের সাথে বলবো, এখনই দেখার চেষ্টা আমাদের আছে, কিন্তু বাস্তবিকভাবে এগুলি বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। আচ্ছা, সড়ক দুর্ঘটনা আমাদের দেশে অন্যতম একটা কারণ মুখোমুখি সংঘর্ষ সড়কে। তা আমরা দেখছি বাংলাদেশে কিছু সড়ক আছে এখনো মহাসড়ক 2 লেন, যেমন ভাঙা কুয়াকাটা মহাসড়ক 2 লেন। এটা এই এই পৃথিবীতে তো কোথাও আসলে 2 লেনের মহাসড়ক হয় না, এটা তো মহাসড়ক হতে পারে না। এইটা কি না, আমরা তো এটা মহাসড়ক বলছি না, আমরা বলছি মহাসড়ক হবে। এখন লোকের প্রচুর চাপ, যাত্রীর চাপ, বাহনের চাপ, ওটা 2 লেনে আছে। তো 2 লেনের রাস্তা আমি স্ট্যান্ডার্ড 2 লেনও বলি না ওটাকে। স্ট্যান্ডার্ড 2 লেনও হলেও আপনি দেখতেন যে দুর্ঘটনা আরও কম করা যেত। এখন ওই সড়কটার উন্নয়নের পদক্ষেপ আমরা নিয়েছি। 2 সার্ভিস লেন সহ 4 লেন প্লাস 2 সার্ভিস লেন 6 লেন হবে। তো 6 লেন হলেই আর অ্যাক্সেস কন্ট্রোল হলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেই পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা অলরেডি ল্যান্ড অ্যাকুইজিশন করছি, ল্যান্ড অ্যাকুইজিশন চলমান। ইউটিলিটি লাইন যেগুলি আছে, ল্যান্ড অ্যাকুইজিশন হলে শিফটিং হয়ে যাবে। তারপর ভৌত কাজের জন্য আমরা ইতিমধ্যে জায়গার সাথে কথা বলেছি, এডিবি ইন্টারেস্ট আছে। আমরা পিপিপি পদ্ধতিতেও আগ্রহ দেখিয়েছে কোরিয়া। ফাইন্যান্সটা কোথার থেকে হবে সে আলোচনা চলছে, ডিটেল ডিজাইন চলছে, কাজ শুরু হবে। তো আপনি দায়িত্ব নিয়ে তো 6 মাসের মানে ইনফ্রাস্ট্রাকচার, আমি একটু বলি, এরকম না যে আপনি দায়িত্ব গ্রহণের পরই, আমি আবারও আপনাকে বলতে চাই, একটা প্রকল্প গ্রহণের ল্যান্ড অ্যাকুইজিশন, ফিজিবিলিটি স্টাডি প্রথমে, ল্যান্ড অ্যাকুইজিশন, ডিটেল ডিজাইন, তারপর হচ্ছে প্রকল্প গ্রহণ, ডিপিপি আপনার গ্রহণ এবং অনুমোদন দুটি, প্ল্যানিং কমিশনের অনুমোদন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুমোদন, একনেকে অনুমোদন, তারপর হচ্ছে টেন্ডার, টেন্ডারের আগে অর্থায়ন, টেন্ডারের পর হচ্ছে সেটার বাস্তবায়ন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতেই লেগে যায় 1.5 থেকে 2 বছর আমাদের সরকার। আমরা এটা দ্রুততম সময় করার চেষ্টা করছি। এখন বলবেন দ্রুততম সময় করতে গেলে বিদ্যমান যে আইন আছে তাতে তো আপনার এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর এই প্রক্রিয়া যখন অনুসরণ করতে যাচ্ছেন, আপনি 1.5 বছর আগে কোনো প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন শুরুই করতে পারছেন না। এখানে কিভাবে আরও দ্রুততম সময় করা যায় সে বিষয় নিয়েও সরকার ভাবছে। আচ্ছা, বরিশাল প্রসঙ্গ যেহেতু আসছে, বরিশাল মানুষের একটা অভিযোগ আছে যে এই সরকারকে সর্বাধিক আসন তারা দিয়েছে, মানে 21টার মধ্যে 18টা আসন দিয়ে দিয়েছে, অথচ বাজেটে তাদের জন্য বরাদ্দ কম এবং তাদের যে প্রধান দাবি ভাঙা কুয়াকাটা 6 লেন সহ এর খাতে কোনো বরাদ্দ নাই। আপনি কি বলেন? না, বরিশালবাসীকে কৃতজ্ঞতা, তারা 21টার মধ্যে আপনার তথ্য অনুসারে 18টি আসন দিয়েছেন, এই জন্য জাতীয়তাবাদী দল কৃতজ্ঞ। আস্থা হারাবেন না, কারণ জাতীয়তাবাদী দল এই দেশের উন্নয়নটাকে গুরুত্ব দেয়। জাতীয়তাবাদী দল কোনো অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেয় না, আবার কোনো অঞ্চলকে ডিপ্রাইভ করে না। জাতীয়তাবাদী দলের দর্শন হচ্ছে বৈষম্যহীন উন্নয়ন, যেখানে যে জনগণের যে উন্নয়ন হলে রাষ্ট্র উন্নতি হয়, রাষ্ট্র সমৃদ্ধ হয়, জনগণ স্বস্তি পায় এবং জনগণও উন্নতি হয়, সেই প্রকল্পগুলি কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে। ভাঙা কুয়াকাটার কথা যেটা বলছেন, ভাঙা বরিশাল, সেই প্রকল্পের কথা আমি আপনাকে বলেছি আমরা নিয়েছি। বাজেটে যারা দেখতে পারিনি তারা মনে হয় কোনো একটা জায়গায় ভুল করছেন। বাজেটে সব উন্নয়ন প্রকল্প উল্লেখ থাকে না। বিশেষ করে বাজেটে জিওবি ফান্ড থেকে যে সমস্ত প্রকল্প হয় তার উল্লেখ থাকে। যে সমস্ত প্রকল্প পিপিপি পদ্ধতিতে হয় বা মেথডে হয়, যেসব প্রকল্প G2G মেথডে হয়, সেই সমস্ত প্রকল্প বাজেটে তার অর্থ বরাদ্দের উল্লেখ রাখার সুযোগ নেই।
বরিশাল বা দক্ষিণ অঞ্চলের জন্য নৌ, রেল এবং সড়ক পথে ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ড ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন হবে। অতএব বাজেটে উল্লেখ নেই এটা মনে করে তারা হয়তো সঠিক জিনিসটা বুঝতে পারছে না। বরিশালের উন্নয়নের জন্য ইতিমধ্যে সরকার গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রকল্প নিয়েছে এবং 3টে সেক্টরেই, রেল, নৌ এবং সড়কে। নিশ্চয়ই বরিশালবাসী এই সরকারের মেয়াদেই তারা যে আস্থা রেখেছে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে পাবে। আচ্ছা, আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা দীর্ঘদিন থেকে দুর্নীতি। তো আমাদের প্রধানমন্ত্রী দেখছি যে সে একটা দুর্নীতিমুক্ত সরকার পরিচালনা করার চেষ্টা করছেন, ওনার চেষ্টার কোনো ঘাটতি নাই, মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু দুর্নীতিতে কতটা লাগাম আপনি টানতে পেরেছেন আপনার মন্ত্রণালয়ে, 3 মন্ত্রণালয়ে? সম্পূর্ণ পেরেছি তা বলবো না, কিন্তু প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে নীতি নির্ধারণ বা এই যে প্রসিডিউরাল যে অ্যাক্টিভিটিসগুলি আছে সেখানে আমি দুর্নীতিমুক্ত করতে পেরেছি। বাস্তবায়ন করতে গিয়ে মাঠে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতিমুক্ত করতে পেরেছি, কিন্তু প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে ঠিকাদার নিয়োগের কথা বলেছি, কিন্তু যখন আপনি কাজগুলি করছেন সেই জায়গায় সুপারভিশন অথবা মনিটরিং অথবা স্পেসিফিকেশন অনুসারে কাজটা সুন্দরভাবে নিশ্চিতভাবে হবে, সেখানে কন্ট্রাক্টর বা এর সাথে যারা যুক্ত সাপ্লাইয়ার কোনো আনুকূল্য পাবে না, এই জায়গাটা এখন আমি নিশ্চিতভাবে করতে পেরেছি মনে করছি না। তবে এই সরকার যেহেতু প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠে যাচ্ছে, কারণ বাজেটের পরেই তো আমরা নতুন প্রকল্পগুলি গ্রহণ করেছি, তো এই অর্থায়নে, এই বছরের অর্থায়ন যেটা সরকার করেছে সেই অর্থায়নে যে প্রকল্পগুলি হবে সেটাও মাঠ পর্যায়ে যাতে দুর্নীতি না হয়। আমি বুঝাতে পেরেছি কিনা আপনাকে আমি জানিনি। প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়নের যাওয়ার আগ পর্যন্ত যে ধাপগুলি ছিল, যে আপনি অমক কন্ট্রাক্টর আপনি কাজ পেয়ে যাবেন, আপনি কাউকে ম্যানেজ করেন কাজ পেয়ে যাবেন, তা হচ্ছে না। আপনার এই প্রকল্পটা জনবান্ধব না, দরকার নাই, কিন্তু আপনি লাভবান হবেন এই জন্য প্রকল্প বাস্তবায়ন করবেন, বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদেরকে ম্যানেজ করে অথবা দুর্নীতির আশ্রয় নিয়ে সেটা সম্পূর্ণ বন্ধ হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করবার ক্ষেত্রে কাজ যখন চলমান থাকে সেখানে আরও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। আমরা যখন প্রকল্পগুলি বাস্তবায়ন করতে যাব এই বছরের প্রাপ্তি অর্থের ভিত্তিতে, সেখানেও আমি চেষ্টা করব যে এটাকে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে আসা। আচ্ছা, বলা হয় যে বাংলাদেশে সড়ক নির্মাণ খরচ বিশ্বের সবচেয়ে বেশি, এই কথা কি আসলে সত্যি? এত বেশি ধারণাপ্রসূত বলা হয়। যারা 2-1টা সড়ককে যে চ্যালেঞ্জিং সড়কগুলি ছিল আর বিদেশের যে অর্থায়নে কিছু সড়ক ছিল সেখানে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কিছু অনিয়ম ছিল, সেটাকেই স্ট্যান্ডার্ড ধরা হয়। আমি পৃথিবীর সব দেশের সড়ক উন্নয়নের সাথে বাংলাদেশের সড়কের ব্যয় তুলনামূলক স্টাডি করেছি মিনিমাম 2 মাস ধরে। তো আমাদের সড়ক অন্যান্য দেশের চেয়ে মেরামত করা বেশ কিছু চ্যালেঞ্জিং। 3টি জায়গায় বলি, আমাদের সড়কগুলিতে অনেক বেশি কালভার্ট থাকে, ছোট ছোট ব্রিজ থাকে, এটার ব্যয়টা একটু বেশি হয়। প্রচুর আর্থ ফিলিং লাগে, আমাদের স্যান্ড ফিলিং লাগে, যেটা অন্য দেশে লাগে না, এই ব্যয়টা আমাদের একটু বেশি হয়। ল্যান্ড অ্যাকুইজিশন সবচেয়ে বেশি ব্যয়বহুল, পৃথিবীর কোনো দেশে এত টাকা দিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করা হয় না যেটা বাংলাদেশে করা হয়। আবার অনেকগুলি ম্যাটেরিয়ালস আছে যা আমদানি নির্ভর, যার ফলে আমাদের ব্যয়টা একটু বাড়ে। আমি স্বচ্ছতার সাথে এই বিশেষ করে এই রোড এবং ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের যে ইউনিট প্রতি রেট আমি যাচাই করেছি, বিভিন্ন এক্সপার্ট প্রতিষ্ঠান দিয়ে যাচাই করেছি, আমার নিজেরও কনস্ট্রাকশন একটু বোঝার অভিজ্ঞতা আছে, সেই আলোকে যাচাই করেছি। আমি এই ইউনিটগুলি প্রাইস কীভাবে ধরতে হয় আর কি কি আমলে আনতে হয় এগুলি নিয়ে দেখেছি, আমার কাছে মনে হয়নি বেশি। যেমন আমরা ত্রিপুরা একই খরচ হয়, কলকাতা কম হয়, কারণ কলকাতা ত্রিপুরার ভৌগোলিক অবস্থান এবং ওখানকার সয়েল কন্ডিশন এক না। আমাদের কাজাকিস্তান একই খরচ হয়, উজবেকিস্তান একই খরচ হয়। আবার যখন আপনি দিল্লিতে যাচ্ছেন আমাদের চেয়ে ওদের কম হয়। দিনরাতের ল্যান্ড অ্যাকুইজিশন অনেক কম টাকায় করতে পারে। তাদের একটা ল্যান্ডে যদি ধরেন 100 কিলোমিটার রাস্তা করতে যদি তাদের 5টা ব্রিজ থাকে ছোট ছোট, আমাদের সেখানে ব্রিজ হয়ে যায় 72টা। তো যখন আপনি কিলোমিটার এটা হিসাব করছেন তখন মনে হবে একটু বেশি হচ্ছে, বাট এটা বেশি ঢালাওভাবে যেটা বলা হয় এটা সঠিক নয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য আপনি চেষ্টা করেছেন বলেছেন, এই বন্দরটা আমেরিকার হাতে দেওয়ার চেষ্টা, আমেরিকার একটা কোম্পানির হাতে দেওয়ার চেষ্টা ছিল বিগত সরকারের সময়, বিগত অন্তর্বর্তী সরকারের সময়। ওটা কি তাদেরকে দেওয়া হবে নাকি?
আমি জানি না মানুষ এবং আমাদের সাংবাদিক ভাইরা এসব তথ্য কোথায় পান। চিটাগাং পোর্ট নিয়ে বলি, চিটাগাংয়ের পোর্ট এবছর চিটাগাং পোর্ট প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে, সবচেয়ে বেশি জাহাজ হ্যান্ডেলিং করেছে। চিটাগাং পোর্টে এই মুহূর্তে আপনি যদি বলেন জাহাজ ওয়েটিংয়ের আওয়ার হলো 0, 1 ঘন্টাও জাহাজকে অপেক্ষা করতে হয় না মালামাল খালাসের জন্য অপেক্ষায় রাখতে হতো, মানে ডিপসিতে এসে মালামাল খালাস করার জন্য তাকে কোনো অপেক্ষা করতে হয় না, 0 আওয়ার 0। আগে আমরা লাইটার জাহাজ অথবা বার্থে যখন চলে আসে তাকে বার্থ যদি খালি থাকে সে চলে আসতে পারছে, অপেক্ষা করতে হয় না। যে লাইটার জাহাজে যাবে, মাদার ভ্যাসেল তো লাইটার জাহাজে যাবে, আর যে সমস্ত ভ্যাসেল হচ্ছে আপনি বার্থে নিয়ে আসতে পারছেন সেখানে সে চলে আসছে, জেটিতে চলে আসছে, অপেক্ষা করতে হয় না। আগে ছিল 8 থেকে 9 ঘন্টা একটা আপনার জাহাজকে খালি করার সময়, এখন আমি সেটা নিয়ে আসছি 2.18 ঘন্টায়। আপনারা বলছি আয় বেড়েছে, অনেক সময় হচ্ছে সবচেয়ে বেশি, কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে সবচেয়ে বেশি। আমাদের আরও এই চিটাগাং পোর্ট দিয়ে বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়া যাবে। আমরা হচ্ছে ছোট্ট একটা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দেখবেন, পতেঙ্গা, সেটা আপনাকে সৌদিকে দিয়েছি, তারা চমৎকারভাবে কাজ করছে। আমরা বে টার্মিনাল করেছি 1, 2, 3, সেটা একটা বে টার্মিনাল। ইতিমধ্যে আমরা সিঙ্গাপুরে পিএসের সাথে কথা বলেছি, তারা ওইটা ডেভেলপ করে তারা হ্যান্ডেল করতে চায়, কন্টেইনার হ্যান্ডেলিংয়ের দায়িত্ব নিতে চায়। আরেকটা নিয়ে কথা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে, বে টার্মিনাল 2, তারাও ওটা করতে চায়। জিসিবি আছে, সৌদির খুব ভালো করছেন তারা, রেড সি কোম্পানি, তারা আসতে চায়। লাল দিয়াটা আমি দিয়ে দিয়েছি এপি মুলার ডেনমার্কে, যারা সবচেয়ে বেশি ভালো পোর্ট হ্যান্ডেলিং করে, ওয়ার্ল্ডের 3টা কোম্পানির মধ্যে তারা একটা। আবার এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ আছে। এই যে যে জায়গাটা, তার মানে আপনি বেসরকারি এবং অন্যান্য উন্নত প্রযুক্তি যখন আনবেন এবং কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিংয়ে যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত কোম্পানি তারা যখন আসবে, অনেকগুলি কোম্পানি যখন আসবে, তখন এটা কম্পিটিশন হবে। টেকনোলজি আমরা জানবো, আমরা বুঝবো, আমরা শিখবো, আর যখন কম্পিটিশন হবে তখন পোর্টের মান বাড়বে, অধিক সংখ্যক মালামাল এখানে খাড়া, এই অঞ্চলের, আমাদের দেশের না শুধু, এই সাবকন্টিনেন্টের অনেক দেশের মালামাল দেখবেন যে চিটাগাং পোর্টেই খালাস হচ্ছে। এখান থেকেই তারা আবার আমরা ফ্রি ট্রেড জোন পর্যন্ত করে দিয়েছি ওই জায়গায়, যেখানে আপনি মালামাল এনে রাখতে পারবেন, আপনাকে কোনো দিতে হবে না। ওরা অনেক দেশের এখান থেকে মালামাল আবার তারা এই রিজিয়নে সাপ্লাই দেবে। এই জন্য ওই রকমের জায়গাটা আমরা করছি, যার ফলে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে চিটাগাং পোর্টকে ঘিরে। সরকারি খাত, বেসরকারি খাত এবং পৃথিবীতে প্রতিষ্ঠিত যারা এই পোর্ট হ্যান্ডেলিং এবং পোর্ট আপনার ইনফ্রাস্ট্রাকচারে, তাদেরকে এনেই আমরা এটা করছি। এটাকে যারা নেতিবাচকভাবে দেখে তারা ভুল করছে। যা করা হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, আমদানি রপ্তানি বাণিজ্যের স্বার্থে, এবং সেটাই সরকারের দায়িত্ব, সরকার সেটাই করছে। আমাদের যে অন্য দুটো বন্দর আছে, আপনার বাড়ির পাশে মোংলা এবং আমার বাড়ির পাশে পায়রা বন্দর, এই বন্দর দুটো তো আসলে ওই অর্থে ব্যবহৃত হচ্ছে না। এই দুইটাকে উন্নয়নের জন্য সরকারের কি? না, পায়রা বন্দরে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, এটা জানেন, আপনারা সবাই জানেন যে পায়রাটাকে গভীর সমুদ্র বন্দর বলা হয়েছে, সেটার আসলে ভিত্তি খুব কম, ওখানে অনেক চ্যালেঞ্জ আছে। সেলটেশনের যে জায়গাটা, চ্যানেলটাকে সচল রাখার ক্ষেত্রে যে ব্যয়, আর ওখানে ফিজিবিলিটি স্টাডিতে যে আয় দেখানো হচ্ছে বা হয়েছিল তার সাথে আমরা কোনো সামঞ্জস্য পাচ্ছি না, একটু ঝুঁকি। তারপরেও বন্দরটার অনেক প্রায় 17,000 কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে। এই মুহূর্তে যদি আপনি নাব্যতা রক্ষা করতে যান প্রায় 4300 কোটি টাকা দরকার। তো এই ব্যাপারটাতে গভীর সম্বন্ধ বন্দর হিসেবে পায়রাকে রাখাটা বেশ চ্যালেঞ্জিং। তো সেখানে শুধুমাত্র কয়লা আসার একটা সুযোগ আছে, আর কোনো জাহাজ আসার সুযোগ খুব কম। তো ওটা আমরা কিভাবে এটাকে আরও বেশি কার্যকর করা যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছি। মোংলা বন্দরটা পায়রার চেয়ে আরও বেশি ইজিয়ার, ড্রাফটিং বেশ ভালো, গভীরতা এবং নাব্যতা যেভাবে থাকে, সিলটেশন কম হয়। তো সেখানে আরও বেশি যেটি আমরা অলরেডি চায়নার সাথে কথা হয়েছে, তারা আরও বেশি কন্টেনার টার্মিনাল ওখানে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে তাদের অর্থায়নে। অ্যাট দ্য সেম টাইম ওখানে একটা কোল্ড স্টোরেজ, কোল্ড চেইন, তারপর হচ্ছে একটা ওটাকে কি বলবো আমি, একটা বড় টাইপের হবে কন্টেইনার রাখার যে ডিপো, হ্যাঁ, টার্মিনাল, সেগুলি করা হচ্ছে। আর মোংলা পোর্টের সাথে যে কানেক্টিভিটি, রেল এবং সড়ক, সেখানে কিছু জরাজীর্ণতা আছে। এই রেল এবং সড়কের আমরা যদি কানেক্টিভিটিটা করে ফেলতে পারি, তাহলে প্রচুর কন্টেইনার অথবা কার্গো দেখবেন যে আপনি রেলের মাধ্যমে ওখান থেকে নিয়ে আসতে পারছেন। এই কাজগুলি সমন্বিতভাবে চলছে।
আরেকটা কথা আপনাকে বলি, অন্য যে কোনো সময়ের চেয়ে এবারও মোংলা পোর্ট সবচেয়ে বেশি আপনার রাজস্ব উপার্জন করেছে এবং লাভজনক প্রতিষ্ঠানে আছে। কাছাকাছি আমার মনে হয় গত 6 মাসে যেটা সে অ্যাচিভ করেছে, পরিসংখ্যানটা এই মুহূর্তে আমাকে পোর্টের চেয়ারম্যান বলেছিল, খেয়াল নেই, এবং আমার টেবিলও দিয়ে গিয়েছে, সেটা গত যে অর্থ বছরগুলি ছিল তার চেয়ে 3 গুণ প্রথম 6 মাসেই অর্জিত হয়েছে। নতুন কোন কোন জেলা আপনাদের এই মেয়াদে রেল কানেকশনের আওতায় আসবে? 10টি জেলা আমরা এই মুহূর্তে আছে, লাস্ট যে পরিকল্পনা নিয়েছি 50টি জেলা, তাহলে আর 14টি জেলা বাকি থাকে, তার মধ্যে 10টিকে আমরা যুক্ত করতে উদ্যোগ নিয়েছি। ঝিনাইদহ আছে, মাগুরা আছে, আপনার আছে এখানকার মানিকগঞ্জ আছে, দক্ষিণবঙ্গে যখন যায় তখন হয়ে যাবে আপনার বরিশাল সহ বেশ কয়েকটি, মাদারীপুর সহ বেশ কয়েকটি যুক্ত হবে। সব মিলে 10টি জেলাকে যুক্ত করার পরিকল্পনা আমরা নিয়েছি এবং প্রকল্প আমরা নিয়েছি। আচ্ছা, শেষ করার আগে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের রেল এবং সড়ক পথে যোগাযোগ ছিল। তাদের বাস আসতো, আমাদের বাস যেত, তাদের রেল আসতো, আমাদের রেল যেত। এটা 5ই আগস্টের পরে বন্ধ হয়ে গেছে। এটা কিভাবে, এটাকে আবার চালু করার ইচ্ছা সরকারের আছে? না, সরকারের ইচ্ছা চেয়ে বড় হচ্ছে যে দ্বিপক্ষীয় ইচ্ছার ব্যাপার এখানে। তো আমরাও ভারতের সাথে এই রেল সংযোগগুলি এবং বাস সংযোগ যেটা আছে সেটা চালু করার ক্ষেত্রে উভয় দেশই ইতিবাচকভাবে দেখছে এবং আগামী মাসে সম্ভবত আমাদের রেল যোগাযোগ নিয়ে ভারতের সাথে প্রত্যেক বছরই একটা মিটিং ছিল। একটা ভারত হতো, একটা বাংলাদেশ হতো। মাঝখানে 2 বছর এটা স্থগিত ছিল। পরে ভারত আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশে এটা হওয়ার কথা ছিল, সেটা আমরাও উদ্যোগ নিচ্ছি, দ্বিপক্ষীয় মিটিং হবে। 2 দেশেরই স্বার্থের ভিত্তিতে 2 দেশ এগোবে, মর্যাদার ভিত্তিতে পারস্পরিক আপনার বাণিজ্যের এবং অর্থনৈতিক লাভবান হওয়ার জায়গা থেকে আলোচনা হয় এবং আপনি বাস বলেন, রেল বলেন, সেই সংযোগটা প্রতিষ্ঠিত হয়। যেহেতু ভারত আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের অধিকারটাও চাই। যে সেক্টরে আমরা লাভবান হতে পারি সেটা উন্মুক্ত চাই, আবার যে সেক্টরে ভারত লাভবান হতে পারে সে ব্যাপারেও আমরা উদার থাকতে চাই। কিন্তু একপক্ষীয় লাভ, একপক্ষীয় স্বার্থ, এটার বাইরে আমরা একটা রিলেশন চাই। সে ব্যাপারে আমরা সজাগ আছি, ভারতের সাথে বার্গেনিং চলছে। আমার বিশ্বাস বৃহত্তর প্রতিবেশী হিসাবে ভারত সেই দৃষ্টিভঙ্গি দেখাবে। সেই দৃষ্টিভঙ্গি যদি ভারতের থাকে, ডেফিনেটলি যোগাযোগের সব ক্ষেত্রে ভারতের সাথে আমাদের প্রসারিত করার সুযোগ আছে। শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনি যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সারা পৃথিবীতেই নৌপথ ভিত্তিক ট্যুরিজম একটা জনপ্রিয় হচ্ছে এবং অনেক দেশের জন্য, আমাদের দেশেও এই সুযোগটা অনেক আছে। যেহেতু আপনি সুন্দরবনের পাশের মানুষ, সুন্দরবন কুয়াকাটা ঘিরে একটা সমুদ্রভিত্তিক পর্যটনও সম্ভাবনা আছে, কক্সবাজার এই এরিয়ায়ও সম্ভাবনা আছে। এইটা ডেভেলপ করার জন্য সরকার, আপনার কি পরিকল্পনা বা সরকারের কোনো ইচ্ছা? না, আপনার পর্যটন তো একটা বড় খাত। এখন এখানে দূষণের একটা ফ্যাক্টর আছে, ইনফ্রাস্ট্রাকচারের একটা ফ্যাক্টর আছে, নিরাপত্তার একটা ফ্যাক্টর আছে। তো এই জায়গাগুলিতে আমরা যেমন দূষণটাকে আমরা চিহ্নিত করতে পেরেছি, রিং রোড মানে ওয়াটারওয়েজ করতে গিয়ে ঢাকাকে, সেটা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি। আমার বিশ্বাস এই পদক্ষেপগুলি যদি এই সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, এই সময় মানে বলছি আমরা প্রায় 6 মাস থেকে 1 বছরের মধ্যে দূষণমুক্ত করতে চাচ্ছি। এবং এখানে কিছু আছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তো দীর্ঘমেয়াদীটার উপর না দিয়ে আমরা মধ্যমেয়াদী এবং স্বল্প মেয়াদীটার উপর বেশি গুরুত্ব দিয়েছি। দূষণমুক্ত হলে পর্যটন আকৃষ্ট হয়। আবার ইনফ্রাস্ট্রাকচারও তো দরকার। চারিপাশে যেভাবে ঢালাওভাবে দখল, যেভাবে ধরেন আবর্জনা, যেভাবে কোনো নৌয়ের সাথে সম্পৃক্ত এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। আবার আমাদের নৌপথের একটা নেগেটিভ দিক আছে, যে সেটা হচ্ছে যে 2টি মৌসুমে সে 2 রকমের চরিত্র ধারণ করে, আচরণ। কোনো জায়গায় ওয়াটার লেভেল একটা রকম থাকছে, ড্রাই সিজনে গিয়ে সেটা এমন জায়গায় চলে যাচ্ছে যে নদী প্রায় নাই। আবার কোনো জায়গায় বর্ষা মৌসুমে সে একেবারে ভরপুর। তখন আবার টেকসই ইনফ্রাস্ট্রাকচার করাটাও কঠিন। যে ইনফ্রাস্ট্রাকচারটা বর্ষা মৌসুমে ব্যবহার হচ্ছে, ড্রাই সিজনে সেটা কিন্তু আর ব্যবহার হচ্ছে না। তো এই জায়গাগুলিতে নির্দিষ্ট কিছু পথ কিভাবে পর্যটন বান্ধব করা যায় এবং যাতায়াত বান্ধব করা যায়, সেটা আমরা চিহ্নিত করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নৌযান, এর সংখ্যাটাই এর আগে কেউ জানতো না, আমরা আদম শুমারি করেছি। নৌযান শুমারি করে আমরা প্রায় ধরেন 2,44,000 নৌযানকে আমরা চিহ্নিত করেছি। আগে এটা আমরা কাগজে দেখতাম মাত্র 23,000। খেয়াল করেন, এদেরকে আবার একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আনছি।
চিহ্নিত করছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আনলে কিন্তু আমরা তাদেরকে আরও ভালো ম্যানেজমেন্টের মধ্যে আনতে পারবো, কিন্তু এগুলি টোটালি ছিল না, বাট আমরা শুরু করেছি এবং আমরা বাস্তবায়ন করছি। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, আপনি যদি শেষ কথা কিছু দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চান বলতে পারেন। না, দর্শকরা সচেতন, জনগণও সচেতন, জনগণের প্রত্যাশা আছে, আর সরকারকে তারা নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে এটি একটি নির্বাচিত সরকার, এবং এই সরকারকে তার 5 বছরের মেয়াদে সফল হয়ে আপনাদের কাছে আবার আসতে হবে, জনগণের কাছে। ডেফিনেটলি সরকারের উপর আস্থা রাখুন। একটা জরাজীর্ণ শাসন ব্যবস্থা, আমি আবারও বলছি, 2 বছর ছিল স্থবির, 17 বছর ছিল আপনার আধিপত্যবাদের শাসন, জন আকাঙ্ক্ষার শাসন ছিল না। এই 19 বছরের স্থবিরতা এবং জরাজীর্ণতার উত্তরণ আমাদের উপর দায়িত্ব পড়েছে। সেটা আমরা জবাবদিহিতার সাথে দায়বদ্ধ থেকে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে বাস্তবায়ন করে চলেছি। এই সরকারকে নির্বাচিত করেছেন আপনারা, আস্থা রাখুন। এই সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, তিনি এই দেশকে একটা রাষ্ট্র ব্যবস্থাপনা আর উন্নয়নের একটা নতুন ট্র্যাকে আনতে চান, নতুন কি বলবো আপনার ডাইমেনশনে আনতে চান। তো সেটা আমাদের অঙ্গীকার, আপনারা আস্থা রাখুন, ডেফিনেটলি আপনাদের আস্থার অমর্যাদা হবে না। ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি। তার আগে বলতে চাচ্ছি যে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকারের মূল্যায়ন করার জন্য 6 মাস যথেষ্ট সময় নয়, 180 দিন যথেষ্ট সময় নয়। উনি যেমন বললেন, ধৈর্য ধরতে হবে এবং সরকারের উপরে আস্থা রাখতে হবে। আমরাও চাই যে সরকার সফল হোক, এবং শেষ পর্যন্ত 5 বছর পরে উনি যেভাবে বললেন যে মানুষের কাছে যেতে হবে ভোটের জন্য, আবারও জনগণ আস্থা রাখবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গী থাকবেন আশা করি।